নিউজিল্যান্ডের খেলা দেখার সুবাদে কিংবা অনলাইন মিডিয়ার কল্যাণে আমরা হাকা নাচের সাথে মোটামুটি পরিচিত। ফুটবল খেলার শুরুতে নিউজিল্যান্ড দল হাকা নাচ প্রদর্শন করে থাকে। তাছাড়া নিউজিল্যান্ড দেশটিতে শেষ বিদায়ের অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতেও হাকা নাচ বেশ জনপ্রিয়। বিশেষ কোনো অতিথিকে বরণ করে নেওয়ার জন্য হাকা নাচের গুরুত্ব নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের লোকদের কাছে অনেক বেশি। সর্বশেষ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8 মুভিতে জনপ্রিয় অভিনেতা রককে হাকা নাচ প্রদর্শন করতে দেখা গেছে। হাকা নাচ নিউজিল্যান্ডের মাওরি উপজাতিদের বিশেষ ঐতিহ্য। আগে যুদ্ধের পূর্বে হাকা নাচ হতো, এখন নিউজিল্যান্ড রাগবি টিমও খেলার আগে হাকা নাচে। গায়ে রং মেখে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে তারা এই নাচ প্রদর্শন করে। ছায়াবাজির এই পর্বে আমরা জানব নিউজিল্যান্ডের বিখ্যাত হাকা নাচ ও মাওরি উপজাতিদের সম্পর্কে। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। মাওরিরা নিউজিল্যান্ডের আদি অধিবাসী। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে এরা পলিনেশীয় দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে এসেছিল। মাওরি ভাষায় মাওরি অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাসিধে। আসলে নিউজিল্যান্ডের আদি অধিবাসী মাওরিরা যেন প্রকৃতির সন্তান। মাওরিরা নিউজিল্যান্ডকে বলে আতিরোয়া। মাওরি ভাষায় এর অর্থ দীর্ঘ শ্বেত মেঘের দেশ। মাওরিদের মৌখিক ইতিহাস থেকে জানা যায় 1250 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে তাদের পূর্বপুরুষেরা পলিনেশিয়ার হাওয়াইকি থেকে বড় সমুদ্রগামী বাঁকানো নৌকা দিয়ে সমুদ্রপথে নিউজিল্যান্ড প্রবেশ করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মাওরিরা প্রথমে উপকূলে অবতরণ করে সেখানে বসবাস করতে থাকে। বেঁচে থাকার তাগিদে তারা মৎস্য শিকার শুরু করে। মৎস্য শিকারে তারা নিজস্ব কিছু কৌশল উদ্ভাবন করেছিল। এই কৌশল কাজে লাগিয়ে তারা উপকূলের শিলমাছ, ডলফিন ও পাইলট তিমি শিকার করত। ধীরে ধীরে তারা কৃষিকাজের দিকে ঝুঁকতে থাকে। আদি থেকে নিউজিল্যান্ড দ্বীপটি অরণ্যময়। মাওরিরা বন কেটে পরিষ্কার করে চাষযোগ্য জমি তৈরি করত। বাগান তৈরিতে এরা অদ্ভুত সব কৌশল অবলম্বন করত। হর্টিকালচার বা উদ্যানবিদ্যার উন্নয়নে এদের অবদান অসামান্য। কালক্রমে মাওরিদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নিজস্ব সম্পদের ওপর অধিকার আরোপে বাঁধে যুদ্ধ। ধীরে ধীরে তারা যুদ্ধবাজ জাতি হিসেবে গড়ে ওঠে। মাওরি জাতির নিজস্ব এক ধরনের সংস্কৃতি রয়েছে যা মাওরি নামে পরিচিত। এদের পোশাক অন্যান্যদের থেকে বেশ আলাদা। যেহেতু মাওরিরা পলিনেশিয়া থেকে এসেছে তাই এদের সংস্কৃতিতে পলিনেশিয়ার প্রভাবই বেশি। নিজস্ব সংস্কৃতি দিয়ে চেনা যায় তাদের। টাট্টু বা ট্যাটু মাওরি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। মুখ ভরা টাট্টুকে বলা হয় মোকো। মেয়েরা অবশ্য মোকো করতে পারে না, তবে তারা পুরুষের অনুমতির সাপেক্ষে নাক, থুতনি আর ঠোঁটের উপরের দিকে কিছুটা আঁকতে পারে। মাওরিদের নিজস্ব ভাষার নাম রেতে রেও, যা একটি পলিনেশিয়ান ভাষা। তবে ভাষার চর্চা এখন প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ মাওরি এখন ইংরেজি ভাষায় কথা বলে। মাওরিদের ধর্ম মূলত পলিনেশীয় ধর্মের অনুরূপ। তাদের ধর্মীয় বিশ্বাস সমুদ্রকে ঘিরে। তবে ইউরোপীয়রা আসার পর তাদের উপর খ্রিস্ট ধর্মের প্রভাব পড়তে শুরু করে। 17 শতকের প্রথম ভাগে ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসা শুরু করে। নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশে পরিণত হলে মাওরিদের সঙ্গে ব্রিটিশদের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। 1840 সালের 6 ফেব্রুয়ারি ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হবসন ও মাওরি নেতাদের মধ্যে এক চুক্তির মাধ্যমে এই সংঘাত শান্তিপূর্ণভাবে বন্ধ হয়। ইতিহাসে এটি ওটিঙ্গি চুক্তি নামে খ্যাত। 1860 সালে বাসস্থান এবং চাষাবাদের জমির বন্টন নিয়ে মাওরিরা আবার ব্রিটিশদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। মাওরিদের ওপর অতিরিক্ত টোল আরোপ করা হয়। ফলে মাওরিরা রাজনৈতিক আর আর্থসামাজিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে। 1840 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যে মাওরিরা ব্রিটিশ সমাজে মিশে যেতে থাকে। ব্রিটিশদের বদৌলতে মাওরি জনগোষ্ঠী প্রথম আধুনিকতার ছোঁয়া পায়। এদের জীবনধারা এবং সংস্কৃতিতে ইউরোপীয় প্রভাব বাড়তে থাকে। 2013 সালের বিশ্ব জনসংখ্যার রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডে মাওরি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 6 লাখ। সে অনুযায়ী মাওরিরা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতি, যা মোট জনসংখ্যার 15%। নিউজিল্যান্ডের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে মাওরিদের জীবনমান অনেক নিম্নমানের। এরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এর প্রভাবে মাওরিদের মধ্যে অপরাধ প্রবণতার আধিক্য দেখা যায়।